ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো দ্য প্রিজনার অফ লাভ। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে শাও পরিবারের তৃতীয় মেয়ে নিংনুনকে দেখানো হয়। এইমাত্র শাও পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে আর নিংনুনকে জেলখানায় বন্দি করা হয়েছে। সেখানে একটি মেয়ে তাকে বলছিল যে শাও পরিবার শেষ, তোমার এখন কোনো মূল্য নেই, কিন্তু তুমি দেখতে খুব সুন্দর, আমরা তোমাকে নিলামে বিক্রি করে টাকা আয় করব। এই বলে সে কাপড়গুলো তার মুখে ছুঁড়ে মারে এবং বলে এটা পরো। নিংনুন পোশাকগুলো পরছিল না। মেয়েটি তাকে থাপ্পড় মেরে বলে, তোমার বাবা খারাপ কাজ করেছে, তাই খুব বেশি অহংকার দেখিও না। সে তার লোকেদেরকে তার পোশাক পরিবর্তন করতে সাহায্য করতে বলে। এরপর আমরা এই রাজ্যের গ্র্যান্ড জেনারেল চ্যাং ফ্যাংশুকে দেখতে পাই। ডাক্তার তাকে বলছিল যে তুমি ঘুম থেকে উঠেছো, এই বছর চতুর্থবারের মতো তুমি এভাবে কোমায় চলে গেলে, তোমার রোগের আমি কোনো চিকিৎসা পাচ্ছি না, আমার মনে হয় তুমি আর বেশি দিন বাঁচবে না। কিন্তু ফ্যাংশু ডাক্তারের কথার দিকে মোটেও মনোযোগ না দিয়ে সে বলে যে আমাকে এখনই যেতে হবে। এদিকে এই মেয়েটি নিংনুনের কথা বলছিল যে এই মেয়েটা দেখতে খুব সুন্দর এবং সে মার্শাল আর্ট জানে, যে তার জন্য বেশি দাম দেবে আমি তাকেই এই মেয়েটিকে দিয়ে দেব। সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের নিজস্ব নিজস্ব দাম বলতে থাকে। সেখানে একজন ধনী ব্যক্তিও ছিল যার নাম মিস্টার ঝাও। সে বলে 2000। তার হাতে একটা পোকা ছিল। একজন বলে যে আমি শুনেছি যে মেয়েরা এতদিন মিস্টার ঝাওয়ের বাড়িতে গেছে তারা কখনো আর জীবিত ফিরে আসতে পারেনি। আরেকজন বলে যে মিস্টার ঝাও সব মেয়ের উপরে এই বিষাক্ত পোকাটি দেয়, যার ফলে সবাই মারা গেছে। নিংনুন তাদের সকলের কথা শুনছিল এবং মিস্টার ঝাওর দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সেখানে জেনারেল ফ্যাংশু চলে আসে। সে নিংনুনের কাছে এসে তাকে বলে অনেকদিন পর দেখা। সে বলে, ফ্যাংশু তুমি এখানে? এরপর একটি ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় ফ্যাংশুই পুরো ঝাও পরিবারকে হত্যা করেছে। সে নিংনুনের সামনেই তার বাবা মাকে মেরে ফেলেছে। এখন নিংনুন প্রচন্ড রাগের সাথে বলে যে তুমি আমাদের শাও পরিবার শেষ করেছো, আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নেব। ফ্যাংশুই বলে যে তুমি এখন যে অবস্থায় আছো আমার মনে হয় না তুমি কিছুই করতে পারবে। আপাতত তোমার কাছে দুইটি পথ আছে। প্রথমত, আমি তোমাকে কিনে আমার দাসী করে রাখবো। দ্বিতীয়ত, আমি তোমাকে কিনে মিস্টার ঝাওকে উপহার দিয়ে দেব। এরপর তুমি প্রতিদিন এই বিষাক্ত পোকার কবলে পড়ে নিজেকে মেরে ফেলবে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, কারণ আমার হাতে বেশি সময় নেই। এই কথা বলার পর সে বলে যে আমি মিস্টার ঝাওকে বেছে নিচ্ছি। এটা শোনার পর ফ্যাংশু খুব অবাক হয়ে যায়, কারণ সে এটা আশা করেনি। সে বলে, ও তাহলে তুমি তার সাথে যেতে চাও, কিন্তু আমি তো এটা হতে দিতে পারি না। সে মহিলাকে টাকা দেয় এবং বলে যে এখন থেকে ও আমার। ফ্যাংশু এখানকার গ্র্যান্ড জেনারেল ছিল, যার কারণে তাকে সবাই খুব ভয় পেত এবং কেউই তাকে থামানোর সাহস করতে পারে না। পরের দিন সে তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে সে বলে যে তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছো, তাই আমি তোমাকে জীবিত ছাড়বো না। সে তাকে মারতে চাইলে ফ্যাংশু বলে, তুমি যতই মার্শাল আর্ট জানো না কেন, তুমি আমার সামনে কিছুই না। সে বলে যে আমি জানি তুমি আমাকে এখানে কষ্ট দেওয়ার জন্য এনেছো, যাতে তুমি আমাকে শেষ হতে দেখতে পারো, কিন্তু আমি এটা হতে দেব না। এই কথা বলে সে নিজেই মরে যেতে চায়। ফ্যাংশু এটাও হতে দেয় না। সে বলে তোমাকে একাঘাতেই মেরে ফেলা সম্ভব, কিন্তু এতে তো মজা হবে না, তোমাকে আমি কষ্ট দিয়ে মারতে চাই। ঠিক তখনই রক্ষীরা নিংনুনের ছোট ভাই জিকে সেখানে নিয়ে আসে। সে তখনও বেঁচে ছিল, কারণ ফ্যাংশু তাকে মারেনি। এখন সে বলছে যে তোমার প্রিয় ভাই জিকে আমি কিভাবে মারতে পারি, চলো একটা কাজ করি, আমি তাকে 10টি তীর ছুঁড়ে মারি। যদি সে এই 10টি তীর এড়িয়ে যেতে সফল হয় তাহলে আমি তাকে ছেড়ে দেব। সে বলে জিকে ছেড়ে দেওয়ার জন্য আমার কি করা উচিত? ফ্যাংশু বলে, মাথা নত করে আমার কাছে ভিক্ষা চাও এবং বলো যে আমি সারা জীবন তোমার সেবা করব। নিংনুন কিছু বলছিল না, তাই ফ্যাংশু রাগে তীর হাতে নেয়। নিংনুন বলে যে দয়া করে এটা করো না, আমার ভাইকে যেতে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি, এখন থেকে আমি তোমার দাসী হয়ে থাকবে এবং সারা জীবন তোমার সেবা করব। কিন্তু তবুও সে জিয়ের দিকে তীর ছুঁড়ে মারে, যেটা জিয়ের কপালের পাশ দিয়ে বেরিয়ে যায়। এটা দেখে নিংনুন খুব ভয় পেয়ে যায়। ফ্যাংশু বলে যে যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে শাও পরিবারের যত মানুষ বেঁচে আছে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। নিংনুন তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে এত ঘৃণা কেন করো? সে বলে যে তুমি আমার জীবন নষ্ট করেছো। এই কথা শুনে নিংনুন একটু অবাক হয়ে যায়। পরের সিনে ফ্যাংশু তার স্টাডি রুমে ছিল এবং এটা তার সৈনিক শ্যান। সে বলছিল যে আপনি এই দুই ভাই বোনকে আপনার কাছে রেখেছেন, তাই আমার ভয় হচ্ছে যে এই কথা শুনে প্রধানমন্ত্রী আপনার উপর রাগ করতে পারে। সে বলে যে আমার ভয় হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়তো জানতে পারবে যে আগে আমার আর নিংনুনের মধ্যে সম্পর্ক ছিল। এখন সপরিবারের সবাই জেলে, আমি নিংনুনকে বথাল থেকে কিনে এনেছি, তাই প্রধানমন্ত্রী আমাকে সন্দেহ করবে না। এদিকে নিংনুন ভাবছিল যে আমি ফ্যাংশুর সাথে কিছুই করিনি, যার কারণে ও আমার উপর এত রেগে থাকতে পারে। হয়তো
আগে যখন আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখনই সবকিছু হয়েছে। ওই সময় ফ্যাংশু সেখানে এসে বলে, তোমাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখার হয়েছে, অথচ তুমি আরামে ঘুমাচ্ছ। সে বলে যে তুমি আমাকে বিছানায় বেঁধে রেখেছো, এখানে ঘুমানো ছাড়া আমি আর কি করতে পারি। ফ্যাংশু বলে যে তুমি যদি আমার দাসী হতে না চাও তাহলে তুমি আমার স্ত্রী হয়ে যাও, তাহলে আমি তোমাকে রাজকুমারীর মতো রাখবো। এই কথা বলে যখনই সে তাকে কিস করতে যায় তখন নিমুন তার ঠোঁট কামড়ে ধরে। ফ্যাংশু প্রচন্ড রাগে বলে, আমি তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করছি কিন্তু তুমি এতটাই খারাপ যে আমার সঙ্গে এরকম করছো। সে চাকু দিয়ে তার পিঠে একটা দাগ দিয়ে দেয় আর বলে, এখন থেকে তুমি আমার সর্বনিম্ন দাসী। পরের দিন নিমুন ভাবছিল যে আমি এখানে এভাবে থাকতে পারবো না, আমাকে দ্রুত ইউনকে খুঁজে বের করতে হবে, জিকে বাঁচাতে হবে এবং এখান থেকে পালিয়ে যেতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী মেয়ে সাই আসছিল এখানে। সে এখানে ফ্যাংশুর সাথে দেখা করতে এসেছিল কারণ সে তাকে পছন্দ করে, কিন্তু এখানে সাই নিমুনের সামনে পড়ে যায়। অন্যদিকে প্রাসাদে তার বাবা প্রধানমন্ত্রী ফ্যাংশুর সম্পর্কে মহারাজের কাছে অভিযোগ করছিল। সে বলছিল যে আপনি কি এই বিশ্বাসঘাতক শাও পরিবারের মেয়ে নিমুনকে বাড়িতে এনেছেন? ফ্যাংশু সেখানে ছিল। সে বলে শাও পরিবারের সকলেই কারাগারে, কেবল নিমুন বাইরে ছিল। কেন? এমনকি তাকে নিলামে বিক্রি করা হচ্ছিল। প্রধানমন্ত্রী বলে, আমার মনে হয় নিমুনকে দেখার পর আপনি তাকে পছন্দ করে ফেলেছেন, তাই আপনি তাকে বাড়িতে এনেছেন। ফ্যাংশু বলে যে মহারাজ, দয়া করে আমাকে এটা তদন্ত করার অনুমতি দিন, আমি শাও পরিবারের কেসের গভীরে যেতে চাই। মহারাজ তাকে অনুমতি দিয়ে দেয়। আসলে মহারাজ হলো ফ্যাংশুর ভাতিজা। এদিকে প্রধানমন্ত্রীর মেয়ে সাই নিমুনকে অপমান করছিল, বলছিল যে তুমি এই রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়ে নামে পরিচিত, আমি তোমার থেকে অনেক সুন্দরী, আমি দ্বিতীয় নম্বরে কিভাবে থাকবো। নিমুনের শরীরে দাগ দেখে সাই খুব হাসতে থাকে যে তুমি এখন নিচু পদের দাসী। তারপর সে নিচু স্বরে বলে, ফ্যাংশু শুধু আমার, তাই তার থেকে দূরে থাকো। সে কখনোই তোমার মতো মেয়েকে গুরুত্ব দেবে না। সে তোমাকে কিনেছে যাতে সে তোমাকে তার দাসী বানাতে পারে, তাই খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। নিমুন হেসে বলে যে তুমি যদি তাকে চাও তাহলে তুমি তাকে রাখতে পারো, কিন্তু মনে রেখো সে কখনোই তোমাকে পছন্দ করবে না। এই কথা শুনে সাই রেগে যায়। যখনই সে তাকে মারতে যায় ফ্যাংশু সেখানে চলে আসে। সে বলে যে তুমি আমার দাসীর সঙ্গে এভাবে কেন আচরণ করছো? সাই বলে যে ওকে আমি শিক্ষা দিচ্ছি। ফ্যাংশু বলে ও আমার দাসী, তাই তার সাথে কিছু করার আগে তোমার আমার অনুমতি নিতে হবে। যাই হোক, তোমরা বাবা এবং মেয়ে দুজনেই আমার দাসীর পিছনে কেন লেগে আছো? সাই বলে, দেখো আমি আমার বাবার থেকে আলাদা, আমি তার সাথে নেই, আমি শুধু চাই তুমি এই মেয়েটিকে তোমার বাড়িতে রাখবে না। ফ্যাংশু বলে, তুমি প্রধানমন্ত্রী মেয়ে, তুমি এখনো অবিবাহিত, তাই আমার বাড়িতে এভাবে ঘোরাঘুরি করা তোমার উচিত না, তুমি এখন যাও। এরপর সে নিমুনকে তার ঘরে নিয়ে আসে এবং তাকে হাঁটু গেড়ে বসতে বলে। নিমুন যখন বসে তখন সে বলে, তুমি কি প্রধানমন্ত্রীর মেয়ের সাথে ঝগড়া শুরু করেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আর যদি তার কিছু হতো তাহলে আমাকে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হতো। এই বলে সে তার আঘাতের উপর ওষুধ লাগাচ্ছিল। নিমুন হেসে বলে, তুমি বলেছিলে যে তুমি আমাকে ঘৃণা করো, তাহলে তুমি আমার এত যত্ন কেন করছো? সে বলে, মনে হচ্ছে তুমি নিজেকে একটু বেশি বড় ভাবতে শুরু করেছো। নিমুন বলে, তুমি বলেছিলে যে আমি এখানকার নিচু দাসী, তাহলে তুমি আমাকে এত ভালো পোশাক কেন দিলে? সে বলে, যদি তুমি সত্যি দাসী হতে চাও তাহলে ঠিক আছে। এই কথা বলার পর সে তাকে এমন একটি ঘরে আটকে রাখে যেখানে ওষুধের তীব্র গন্ধ ছিল। তারপর ডাক্তার তার সামনে আসে। ডাক্তার তাকে বলে, জেনারেলের একটা অদ্ভুত রোগ আছে এবং এর চিকিৎসা কেবল আপনার রক্তেই আছে। এই কথা শুনে নিমুন বলে যে এই কারণেই সে আমাকে দাসী বানিয়ে রেখেছে, যাতে সে আমার রক্ত ব্যবহার করে তার রোগ ভালো করতে পারে। সে আরো কিছু বলতে চায়, তবে ডাক্তার তার আগেই তাকে অজ্ঞান করে তার রক্ত বের করে তাকে ফ্যাংশুকে দিতে বলে। যখন সে সেখানে যায় তখন ফ্যাংশুকে ভীষণ রাগান্বিত দেখাচ্ছিল। ফ্যাংশু বলে যে আমি তোমাকে কিনে নিয়েছি, এখন তোমার শরীরের প্রতিটি অংশ আমার। যদি আমি তোমার রক্ত দিয়ে ওষুধ বানিয়ে থাকি তাহলে এতে কোনো দোষ নেই। তুমি একজন দাসী এবং দাসীর কাজ হলো তার মালিকের সেবা করা। এই বলে সে সেই রক্ত পান করে। সে বলে, তোমার ঠোঁট দুটো তোমার রক্তের মতোই মিষ্টি। নিমুন তার কাছ থেকে পালাতে চায়, তবে সে পড়ে যায়। যখনই ফ্যাংশু তাকে ধরতে যায় তখন সে দেখতে পায় সে তার পায়ে দাঁড়িয়ে আছে। তার পা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর তার পা আবার কাজ করা বন্ধ করে দেয়। এরপর সে ডাক্তারকে বলে যে নিমুনের রক্ত পান করার পর আমি কিছুক্ষণ দাঁড়াতে পেরেছি, তাই আমার মনে হয় তার রক্ত আমার অসুখ ভালো করতে পারবে। রক্তের অভাবে নিমুন অজ্ঞান হয়ে পড়েছিল। সে বলে যে এখন থেকে তাকে ভালো খাবার এবং ভালো ওষুধ দিতে হবে, কারণ আমি চাই না আমার চিকিৎসার সময় কোনো ভুল হোক। ডাক্তার চলে যাওয়ার পর সে বলে, নিমুন
যদিও তুমি আমার চিকিৎসা, তবুও আমি তোমাকে ঘৃণা করি। এরপর দুই দাসী একসঙ্গে কথা বলছিল যে নিঙ্গুনকে জেনারেলের ঘরে থাকতে দেওয়া হয়েছে। এর মানে হলো নিঙ্গুন অবশ্যই জেনারেলের প্রিয় মানুষ হবে। সাই তাদের কথায় শুনছিল। সে প্রচন্ড রাগে বলে, যদি তোমরা আবার এইভাবে কথা বলো তাহলে আমি তোমাদের জিভ কেটে ফেলবো। পরের দিন নিঙ্গুন আবার তাকে তার রক্ত দিতে যায়। ফ্যাংশু বলে, আগামীকাল অনুষ্ঠানে তুমি আমার সাথে প্রাসাদে যাবে, কারণ আমি জানতে চাই প্রাসাদের সবাই তোমার ব্যাপারে কি ভাবছে। সে বলে যে তুমি কি আমাকে সেখানে নিয়ে গিয়ে সবার সামনে অপমান করতে চাও? ফ্যাংশু বলে যে তুমি একজন দাসী এবং তুমি আমাকে না করতে পারবে না। নিঙ্গুন বলে, আমার সঙ্গে যদি তোমার দেখাই না হতো তাহলেই ভালো হতো। একটি ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় সেই সময় শাও পরিবারের অনেক নাম ডাক ছিল। নিঙ্গুন একদিন বাগানে ঘুরে বেড়াচ্ছিল, তখন ফ্যাংশু ভুল করে তার জামা নষ্ট করে ফেলে। নিঙ্গুন প্রচন্ড রাগের সাথে তাকে তলোয়ার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে ভয় পায় না। সে বলে যে আমি জানি তুমি রাজ পরিবার থেকে এসেছো, কিন্তু তার মানে এই নয় যে তুমি অন্যদেরকে ভয় দেখাবে। নিঙ্গুনের তাকে দেখে ভীষণ নির্দোষ মনে হয়। বর্তমানে প্রাসাদে একটি উৎসব অনুষ্ঠিত হয়। এখানে ফ্যাংশু নিঙ্গুনকে নিয়ে এসেছে। মহারাজ আজ এই অনুষ্ঠান রেখেছে কারণ প্রতিবেশী দেশের কিছু লোকেরা এখানে এসেছিল। এখানকার নাচ দেখে তারা বলে যে এসব কি, আমরা আরো ভালো নাচ গান দেখতে চাই। সাইব বলে যে শাও পরিবারের লোকেরা নাচে গানে খুব ভালো, তাই নিঙ্গুন এসো, সবাইকে তোমার প্রতিভা দেখাও। সাই অনেক জোর করছিল, যে কারণে নিঙ্গুনকে সেখানে যেতেই হয়। নাচতে যাওয়ার সাথে সাথেই তার পায়ে কাঁটা ঢুকে যায়, যা সাই সেখানে রেখেছিল। এর মাধ্যমে সে সবার সামনে নিঙ্গুনকে অপমান করতে চেয়েছিল। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নিঙ্গুনকে ডিস্টার্ব করছিল। সে তার কাছে আসতে থাকলে ফ্যাংশু তার হাত সরিয়ে দেয় আর বলে ওর থেকে দূরে থাকো। মহারাজ বলে যে আঙ্কেল, আপনি ওনার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। যদি সে রেগে যায় তাহলে দুই দেশের মধ্যে শান্তির কোনো মীমাংসা হবে না এবং যুদ্ধ বেঁধে যাবে। সে বলে যে যদি যুদ্ধ হয় তাহলে হোক, আমি এই দেশের জেনারেল, আমি যুদ্ধক্ষেত্রে এই লোকেদের খুব ভালোভাবে দেখে নেব। এরপর সে বলে কেউ আমার জিনিস স্পর্শ করলে আমার মোটেও ভালো লাগে না। সে নিঙ্গুনকে সবার সামনে সেখান থেকে নিয়ে চলে যায়। রাজার ওর এই আচরণ মোটেও পছন্দ হয় না। সে ভাবতে থাকে সবার সামনে আমার কথাগুলো একদম অমান্য করে দিল। বাড়ি ফিরে ফ্যাংশু নিঙ্গুনের পায়ের কাঁটাগুলো সরিয়ে দিচ্ছিল। নিঙ্গুন অনেক ব্যথা পাচ্ছিল। সে ব্যথায় চিৎকার করে। ফ্যাংশু বলে যে তুমি যদি আরেকবার আমার সামনে চিৎকার করো আমি তোমার পা ভেঙে ফেলবো। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ফ্যাংশু শাও প্যাভিলিয়নের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় শাও পরিবারের কিছু সৈন্য এসে তাকে চোর বলে ধরে ফেলে। ওই সময় নিঙ্গুনের বাবা ছিল এই রাজ্যের জেনারেল। তার নিজস্ব একটি বিশাল সেনাবাহিনী ছিল এবং তারা সীমান্তে বাস করত আর রাজ্যকে রক্ষা করত। এখন শাও পরিবারের সৈন্যরা তাকে চোর ভেবে মারছিল। তখন নিঙ্গুন সেখানে এসে তাকে বাঁচায়। নিঙ্গুন জানতো যে ফ্যাংশু মহারাজের কাকা, কিন্তু সেই সময় শাও পরিবারও অনেক বেশি শক্তিশালী ছিল। সে তাকে ওষুধ খেতে দেয় এবং বলে যে তুমি সুস্থ হয়ে যাবে। এইসব মনে করার পর সে ভাবছিল যে ফ্যাংশু, তুমি কি ভুলে গেছো যে আমি তোমার সঙ্গে আগে কত ভালো ব্যবহার করেছিলাম? সে বলে যে তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তুমি কি এভাবে করে আমাকে পটাতে চাইছো? নিঙ্গুন বলে তুমি ঠিক বলেছো, আমি তোমাকে পটানোর চেষ্টা করেছি। ফ্যাংশু বলে তুমি কি পাগল হয়ে গেছো? একটু আগে ওই লোকটি নোংরা হাতে তোমাকে স্পর্শ করেছে, এখন ওই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না। আমার কাছে তোমার এইসব ব্যবহার জঘন্য লাগছে। সে দাসীদের বলে 3 দিন ধরে ওকে একটা ঘরে আটকে রাখতে এবং ওকে কোনো খাবারও না দিতে। পরের দিন ডাক্তার এসে বলে তুমি তাকে ঘরে আটকে রেখেছো কেন? এখনো দুর্বল, যদি তুমি ওর সঙ্গে এরকম করতে থাকো তাহলে তোমার চিকিৎসায় সমস্যা হবে। কিন্তু তবুও সে ডাক্তারের কথা শোনে না। ডাক্তার বলে তুমি ভীষণ জেদি, তোমাকে কিছু বলে লাভ নেই। আমি তাকে বাঁচাতে গেলাম। এখন নিঙ্গুন চরম ঠান্ডায় কাপড় ধুচ্ছিল, কারণ এটা ফ্যাংশুর আদেশ ছিল। ঠিক তখনই ইউন নামে শাও পরিবারের সৈনিক তার কাছে আসে। তাকে দেখে সে জিজ্ঞাসা করে আমার ভাই কেমন আছে। সে বলে যে ছোট মাস্টার এখন নিরাপদ আর আমি আপনাকে বাঁচাতে এসেছি। এমন সময় কারো আওয়াজ আসলে ইউন সেখান থেকে পালিয়ে যায়। এটা ছিল এখানকার প্রধান দাসী। সে বলে তুমি এখন কার সঙ্গে কথা বলছো? তোমার কি কারোর সাথে সম্পর্ক চলছে? যদি তোমার পুরুষের দরকার হয় তাহলে আমাকে বলতে পারো। এই বলে সে 2 সার্ভেন্টের দিকে ইঙ্গিত দেয়। ওই 2 ব্যক্তি নিঙ্গুনের সাথে খারাপ ব্যবহার করতে চায়, কিন্তু তখনই ডাক্তার এসে নিঙ্গুনকে বাঁচিয়ে নেয়। পরে সিনে ডাক্তার বলছিল যে আমাদের জেনারেল এত খারাপ নয়, যদি তুমি তাকে না রাগাও তাহলে সে তোমাকে শাস্তি দেবে না। নিঙ্গুন বলে যে ওই ইচ্ছে করে আমাকে রাগিয়ে দেয় যাতে তারপর ও আমাকে শাস্তি দিতে পারে। ডাক্তার বলে যে আমার মনে হয় তোমরা দুজনেই একই রকম, দুজনেই আগুনে জ্বলছো আর পুড়ছো। এই বলে সে আবার তার রক্ত বের করে।
নিঙুন ফ্যাংশুকে রক্ত দিতে যায়। রক্ত পান করার পর সে আবার হাঁটার চেষ্টা করছিল, কিন্তু সে পড়ে যায়। এটা দেখে নিঙুন হাসতে থাকে। ফ্যাংশু বলে, তোমার কারণেই আমার এই অবস্থা। তাহলে তুমি কিভাবে আমাকে নিয়ে মজা করতে পারো? নিঙুন কিছুই বুঝতে পারে না। ফ্যাংশু বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। নিঙুন মনে মনে বলে, হ্যাঁ, আজ আমি এখান থেকে চলে যাব, তারপর আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না। মাঝরাত হলে ইউন নিঙুনকে নিতে আসে। সে তার সাথে দৌড়াচ্ছিল, কিন্তু ফ্যাংশু তার সৈন্যদের সাথে নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। সে বলে, নিঙুন, তুমি কিভাবে ভাবলে যে তুমি আমার হাত থেকে পালিয়ে যেতে পারবে? পরের সিনে সে নিঙুনের সামনে ইউনকে মারছিল। নিঙুন বলে, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার ভাই আর ইউনকে যেতে দাও। এটা তাদের দোষ নয়, তুমি এর জন্য আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু দয়া করে ওদের সাথে এরকম করো না। ফ্যাংশু ইউনকে ছেড়ে দেয়, কিন্তু সে নিঙুনকে একটা ছোট খাঁচায় বন্দি করে রাখে আর বলে, ওদের শাস্তি তোমাকে পেতে হবে। সে তার খাঁচাটি রোদের মাঝখানে রেখে দেয়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যখন ফ্যাংশু আর নিঙুন একে অপরকে ভালোবেসে ফেলেছিল। নিঙুন সিদ্ধান্ত নেয় যে সে ফ্যাংশুর সাথে বাড়ি থেকে পালিয়ে যাবে এবং তাকে বিয়ে করবে। যেদিন তাদের পালিয়ে যাওয়ার কথা ছিল সেদিন ফ্যাংশু নিঙুনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু নিঙুন আসেনি। কিছুক্ষণ পর শাও পরিবারের সৈন্যরা এসে তাকে কারাগারে নিয়ে যায়, যেখানে তারা তাকে অনেক মারধর করে। তারা ফ্যাংশুকে অপবাদ দেয় যে তুমি মানচিত্র চুরি করেছো, তুমি একজন গুপ্তচর। ফ্যাংশু অস্বীকার করে যে আমি এমন কিছুই করিনি। তারা বলে যে নিঙুন নিজেই তাদেরকে এই কথা বলেছে, ওর কথাতেই আমরা তোমাকে গ্রেপ্তার করেছি। এরপরে তারা তাকে অনেক মারতে মারতে তারা তাকে পঙ্গু করে ফেলে। সে বলে, নিঙুন, তুমি শুধু বিশ্বাসঘাতকতা করনি, তুমি আমার উপর মিথ্যা অভিযোগ এনেছো, আর তোমার কারণে আমার পায়ে আঘাত লেগেছে। এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এখন আমি তোমাকে ঘৃণা করি। বর্তমানে সে এইসব কথা মনে করছিল। সে বলে, অতীতে তুমি আমার সাথে যা করেছো এগুলো তার প্রতিশোধ। তোমার মতো প্রতারকের প্রতি আমি কখনো দয়া দেখাবো না। এদিকে রোদের তাপে নিঙুন অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে ফ্যাংশু দ্রুত তাকে ঘরে নিয়ে যায়, যেখানে ডাক্তার তাকে বলছিল যে আজ ও মরে যাবে। আমি তোমাকে বলেছি যে ও অনেক দুর্বল, যদি তুমি ওকে নির্যাতন করা বন্ধ না করো তাহলে ও সত্যিই মারা যাবে। ফ্যাংশু বলে যে ও এত তাড়াতাড়ি কিভাবে মারা যেতে পারে? ও আমার সাথে এত অন্যায় করেছে, তাই আমি ওকে এত তাড়াতাড়ি মরতে দেব না। আজ ফ্যাংশু সারা রাত তার যত্ন নেওয়ার জন্য তার পাশেই বসেছিল। জ্ঞান ফেরার সাথে সাথেই নিঙুন প্রথমে ইউনের কথা জিজ্ঞেস করে। সে বলে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাহলে তুমি ইউনের সাথে কিছু করনি তো? সে বলে যে তুমি ঘুম থেকে ওঠার পর ওর নাম নিচ্ছ। তুমি কি ওই ছেলেটিকে এতই পছন্দ করে ফেলেছো, এমনকি তুমি আমাকে ছেড়ে তার সাথে পালিয়ে যেতে রাজি ছিলে? নিঙুন বলে, তুমি যা ভাবছো তা নয়। আমি আমার ভাইয়ের এবং আমার লোকেদের জন্য শুধুমাত্র চিন্তা করছি। ফ্যাংশু তাকে ওষুধ দেওয়ার চেষ্টা করে, তবে নিঙুন বলে, আগে বলো ওরা দুজন কেমন আছে। তুমি কি ওকে মেরেছো? ফ্যাংশু বলে, আমি ওকে মারিনি। আগে ওষুধটা খাও, না হলে আমি সত্যিই ওকে মেরে ফেলবো। এই কথা শুনে সে দ্রুত ওষুধটা খেয়ে নেয়। যখন নিঙুন তাদের দুজনকে জেলে নিরাপদে দেখে তখন সে একটু স্বস্তি পায়। ফিরে আসার পর সে তাকে পটানোর চেষ্টা করেছিল। ফ্যাংশু বলে, তুমি আমাকে কিস করার যোগ্য নও। তুমি কি এসব করছো যাতে আমি তাদের দুজনকেই মেরে ফেলি? এরপর দেখা যায় নিঙুন তার প্রিয় পিঠা এনেছে। সে বলে যে আগে তুমি এটা খেতে খুব পছন্দ করতে, তুমি এটা প্রতিদিন খেতে। ফ্যাংশু মনে করে নিঙুন কেবল এই একটা খাবারই বানাতে পারতো, যার কারণে তাকে প্রতিদিন এটা খেতে হতো। সে বলে, তুমি হঠাৎ করে ভালো থাকার ভান কেন করছো? এর পিছনে কি তোমার কোনো উদ্দেশ্য আছে? নিঙুন বলে, এরকম কিছুই না। এখন থেকে আমি ঠিক করেছি যে আমি তোমার পোষা কুকুর হয়ে থাকবো। আমি সবসময় তোমাকে খুশি করার চেষ্টা করব, আর যাতে তুমি রাগ করো সেগুলো কাজ করব না। ফ্যাংশু বলে যে তুমি আমার পছন্দের খাবার বানিয়েছো, তাই বিনিময়ে আমি তোমাকে জির সাথে দেখা করতে দিচ্ছি। নিঙুন বলে, আমি ওর সাথে দেখা করতে চাই না। আমি যদি ওকে দেখি তাহলে আমার খারাপ লাগে। কিন্তু ফ্যাংশু জিকে সামনে নিয়ে আসে, আর ফ্যাংশু জির সামনেই নিঙুনের সাথে ফ্লার্ট করছিল। নিঙুন তাকে থামায় না। এটা দেখে জি নিঙুনের উপর অনেক রেগে যায়। পরের সিনে নিঙুন তাকে খুশি করার জন্য একটা জেট পাথর দেয়। সে বলে যে আশা করি এটা তোমার ভালো লাগবে। তারপর বলে যে দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আগে যা করেছি অন্যায় করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি যে এখন থেকে আমি তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না। সে তার শরীরে ক্ষত দেখে জিজ্ঞেস করে যে এগুলো কখন ঘটেছে। সে বলে যে তুমি ভুলে গেছো, এইসব তোমারই দয়া। তারপর যখন সে তাকে চা দিতে আসে তখন সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং বলে যে আমি তোমাকে দেখতে চাই না, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। আসলে ফ্যাংশুর আবার আগের অতীতের কথা মনে পড়ে যায়। সে বলে, আমি জানি তুমি আমার সামনে ভালো থাকার নাটক করছো, যাতে আমি তোমার লোকেদের ছেড়ে দিই, তাদের কারাগার থেকে মুক্ত করি।
তাকে রাগে চিৎকার করতে দেখে নিমুন সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথেই সে তার জন্য উপহার হিসেবে আনা সেই পাথরটি ভেঙে ফেলে। এখন সেই খারাপ স্মৃতিগুলো তাকে এতটাই যন্ত্রণা দিচ্ছিল যে সে অজ্ঞান হয়ে পড়ে। নিমুন তার ঘরে আসার পর ভাবছিল যে যদি আমি ফ্যাংশুকে রাগাই তাহলে সে অবশ্যই আমার পরিবারের উপর রাগ প্রকাশ করবে। আমি এখন তার সামনে নিজেকে ভালো দেখানোর ভান করছি যাতে সে আমার পরিবারকে ছেড়ে দেয়, কিন্তু প্ল্যান মতো কিছুই হচ্ছে না। আমাকে অন্য কিছু ভাবতে হবে। তখনই সে জানতে পারে যে জেনারেল আবার অজ্ঞান হয়ে পড়েছে। সে ডাক্তারের কাছে যায় এবং তাকে বলে যে আমার রক্ত ফ্যাংশুর চিকিৎসার জন্য ভালো, তাই আপনি রক্ত নিয়ে জেনারেলকে বাঁচান। ডাক্তার নিতে চায় না। সে বলে আপনি এখন অনেক দুর্বল, আমি এটা করতে পারবো না। যদি আমি আপনার বেশি রক্ত নেই তাহলে আপনি মারা যাবেন। সে বলে যে আমার তাতে কিছু আসে যায় না, আমি শুধু চাই আপনি তাকে আমার রক্ত দিয়ে বাঁচাবেন। ডাক্তার এরপর নিমুনের রক্ত নেয়। এখন সে ভাবছিল যে আমি যদি মরেও যাই তাহলে ফ্যাংশু অপরাধ বোধ করবে আর সে আমার পরিবারকে ছেড়ে দেবে। নিমুনের রক্ত পান করার পর ফ্যাংশু আবার সুস্থ হয়ে যায় আর এবার সে হাঁটতেও পারে। ঠিক তখনই ডাক্তার তাকে নিমুনের কথা বলে। এই কথা শুনে সে তাড়াতাড়ি তাকে দেখতে ছুটে আসে যেখানে নিমুন অজ্ঞান ছিল। সে বলে যে নিমুন জেগে ওঠো, আমাকে বাঁচানোর পর তুমি এভাবে মরতে পারো না। আমি তোমাকে এভাবে মরতে দিতে পারি না। যেমনটা নিমুন ভেবেছিল এখন ঠিক সেটাই হচ্ছিল। এখন সে অনেক অপরাধ বোধে ভুগছিল আর তার অনেক খারাপ লাগছিল। সে বলে যে যাই হোক না কেন আমি তোমাকে মরতে দিতে পারি না, আমি তোমাকে সুস্থ করার একটা উপায় বের করব। এদিকে আমাদের সাইকে একটি ছেলের সাথে দেখানো হয়। সে বলছিল যে আমি চাই তুমি নিমুনকে শেষ করবে। ছেলেটি বলে যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আর এই ছেলেটির মুখ আমাদেরকে দেখানো হয় না। অন্যদিকে ডাক্তার বলছিল যে নিমুনের অনেক রক্তক্ষরণ হয়েছে, আমার ভয় হচ্ছে যে আমি তাকে সুস্থ করতে পারবো না। ফ্যাংশু বলে যদি আপনি না পারেন তাহলে অন্য ডাক্তারের খোঁজ করুন। পরের দিন সাই ফ্যাংশুর সঙ্গে দেখা করতে আসে। তাকে হাঁটতে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু পরে সে বলে নিমুন একজন সাধারণ দাসী, তাহলে তুমি তাকে সুস্থ করার জন্য এত চিন্তা কেন করছো? তুমি কেন তাকে মরতে দিতে চাও না? ফ্যাংশু বলে আমি জানি সেদিন অনুষ্ঠানে তুমি নিমুনকে অপমান করার জন্য ওই সমস্ত কাঁটা ফেলেছিলে। তুমি প্রধানমন্ত্রীর মেয়ে, তাই আমি তোমাকে বেশি কিছু বলিনি, কিন্তু যদি তুমি ভবিষ্যতে নিমুনকে কষ্ট দাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। এই কথা শুনে সাই সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর ফ্যাংশু নিমুনকে বলে দয়া করে আমার সঙ্গে এরকমটা করো না আর উঠে পড়ো। এখন সে অনেক অনুতপ্ত ছিল। আগে নিমুনের সাথে সে যাই করেছে তার জন্য তার খারাপ লাগছিল। সাই জেলের ভেতরে একজনকে অত্যাচার করছিল এবং তাকে জিজ্ঞাসা করে ফ্যাংশু আর নিমুন একে অপরকে কিভাবে চেনে। এই লোকটি শাও পরিবারের হয়ে কাজ করত। সে বলে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিমুন সবকিছু ছেড়ে তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেদিন না জানি কি হয় নিমুন ফ্যাংশুকে গুপ্তচর হিসেবে কারাগারে পাঠিয়ে দেয়। এই কারণে তারা একে অপরকে অনেক ঘৃণা করে। সাই বলে যে ফ্যাংশু নিমুনকে পছন্দ করে আবার ঘৃণাও করে, ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু তারপর সে বলে আমি তাদের ভালোবাসার পূর্ণতা পেতে দেব না, শুরু হওয়ার আগেই আমি শেষ করে ফেলবো। এরপর ফ্যাংশু নিমুনকে জুয়ু পর্বতে নিয়ে যায় যেখানে তার মাস্টার থাকে। মাস্টার নিমুনের অবস্থা দেখে তাকে কি করতে হবে তা বলে দেয়। পরের সিনে ফ্যাংশু কাল্টিভেশনের মাধ্যমে নিমুনকে সুস্থ করার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই নিমুনের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার পোশাক দেখে সে তাকে থাপ্পড় মারে। সে বলে তুমি কি করতে চাইছিলে? ফ্যাংশু বলে যে আমরা আগে একে অপরকে দেখেছি, তাহলে তুমি এত রিয়াক্ট কেন করছো? যাই হোক, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? নিমুন বলে যে আমার সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তুমি কিভাবে ভাবতে পারো যে আমি তোমাকে ভালোবাসবো? ফ্যাংশু বলে আমি তোমাকে ভালোবাসি বলেই এগুলো করেছি। সে বলে যে কাউকে নির্যাতন করা, সবার সামনে অপমান করা, তার পরিবারের নাম মুছে ফেলা, তুমি এটাকে ভালোবাসো বলো? ফ্যাংশু বলে যে আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন আমি সবকিছু ঠিক করতে চাই আর আমি তোমাকে দেখাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সে বলে আমি শাও পরিবারের লোকেদের ছেড়ে দিয়েছি, আমি তাদের উপর থেকে বিশ্বাসঘাতক এবং প্রতারক হওয়ার উপাধিও সরিয়ে ফেলেছি। এখন থেকে তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে। নিমুন এটা দেখে খুব খুশি হয়। সে বলে নিমুন তুমি যা চাইবে আমি তোমাকে দেব, তুমি কি আমাকে বিশ্বাস করো? সে বলে যে তুমি আগে আমার সঙ্গে যে অন্যায় করেছো তারপর আমি তোমাকে কি করে বিশ্বাস করি? বাড়ি ফিরে আসার পর সে ভাবছিল যে আমি ফ্যাংশুকে একদম বিশ্বাস করি না, আমার মনে হয় ও অভিনয় করছে এবং পরে আবার আমার উপর অত্যাচার শুরু করবে। এদিকে ফ্যাংশু রাজার সাথে দেখা করতে যায়। মহারাজ বলে চাচা আপনার পা একদম ঠিক হয়ে গেছে। প্রধানমন্ত্রীও সেখানে ছিল। সে আবার ফ্যাংশুর দিকে ইঙ্গিত করে বলে যে সে বিশ্বাসঘাতক শাও পরিবারকে মুক্ত করেছে।
এখন সেই সমস্ত বিশ্বাসঘাতকরা একটি দোকান খুলে তাদের নতুন জীবন শুরু করেছে। মহারাজ বলে, শাও পরিবারকে ছেড়ে দেওয়া চাচার নিজস্ব সিদ্ধান্ত, তাই আমি নিশ্চিত সে যা করেছে চিন্তা ভাবনা করেই করেছে। ফ্যাংশু চলে যাওয়ার পর প্রধানমন্ত্রী বলে, জেনারেল খুব অহংকারী, সে আপনার একটা কথা শুনে না, আপনি তাকে এত ভয় কেন পান? মহারাজ প্রধানমন্ত্রীকে কিছু বলে না, কিন্তু তার মুখের অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে সে ফ্যাংশুকে মোটেও পছন্দ করে না। পরদিন ফ্যাংশু নিঙ্গুনের জন্য দামি চা এনেছিল। নিঙ্গুন বলে, তুমি মনে করো এগুলো করে তুমি আমার মন জয় করতে পারবে? তুমি আমার পরিবারকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছ এবং তাদের গ্রেপ্তার করেছ। তুমি আমার বাবা মাকে মেরেছ এবং আমাকে নির্যাতন করেছ। তুমি যা করেছ তা কখনোই ভোলা যাবে না। আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আমি আমার শাও পরিবারের সঙ্গে থাকতে চাই। সে বলে যে তুমি সেখানে যেতে পারবে না, কারণ শাও পরিবারের লোকেরা তোমাকে খুব একটা পছন্দ করে না। কিন্তু তবুও সে তার কথা শোনে না এবং এক জায়গায় পৌঁছে যায় যেখানে শাও পরিবারের লোকেরা এখন থাকতো। সবাইকে এভাবে খুশি দেখে সেও খুশি হয়, কিন্তু তখনই কিছু লোক তাকে চিনতে পারে যে সে জেনারেল শাওয়ের মেয়ে নিঙ্গুন। কিছু লোক বলে যে সেই আমাদের ফাঁদে ফেলেছিল, যার কারণে আমাদের বাড়ি ছেড়ে জেলে যেতে হয়েছে। এই সব লোক তার উপর ফল এবং সবজি ছুঁড়ে মারছিল। ঠিক তখনই ফ্যাংশুর সৈনিক সেখানে আসে আর তাকে বাঁচায়। এখন তার খুব খারাপ লাগছিল, কারণ তার নিজের লোকেরা তাকে প্রতারক বলছে। সে বলে যে শাও পরিবারের নাম খারাপ হবে এমন কোনো কাজ আমি আজ পর্যন্ত করিনি, তবুও কেন সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে? হঠাৎ কেউ এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। একজন সৈনিক এসে ফ্যাংশুকে বলে যে সৈনিকের উপর আক্রমণ করা হয়েছে এবং নিঙ্গুনের কোনো খোঁজ নেই। এই কথা শুনে ফ্যাংশু নিঙ্গুনকে খুঁজতে যায়। এদিকে দুই অপহরণকারী নিঙ্গুনকে একটা পুরনো টেম্পলে নিয়ে আসে। যখন নিঙ্গুনের জ্ঞান ফিরে আসে তখন সে দুই অপহরণকারীর কথা শুনতে পায়, যেখানে একজন বলছিল যে ফ্যাংশুর কথার কারণেই আমরা এই মেয়েকে ধরে এনেছি, তাহলে কি শাও পরিবারের লোকেরা তাকে বাঁচাতে আসবে? অন্যজন বলে যে এটা অসম্ভব, কারণ শাও পরিবারের লোকেরাই তাকে মেরে ফেলতে চায় এবং সেই লোকেরাই তাকে মেরে ফেলার জন্য টাকাও দিয়েছে। নিঙ্গুন মনে মনে বলে যে ফ্যাংশু, তুমি আমার সামনে ভালো থাকার নাটক করো, কিন্তু পেছনে তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছো। এদিকে ফ্যাংশু শাইয়ের গাড়ি রাস্তার মাঝখানে থামায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি নিঙ্গুনকে কোথায় রেখেছো। শাই তাকে সেই টেম্পলের কথা বলে দেয়। এতে আমরা বুঝতে পারি যে এই অপহরণের পেছনে শাই আছে। এখানে একা মেয়েকে দেখে তাদের দুজনেরই উদ্দেশ্য খারাপ হয়ে যায়। এই দুজন নিঙ্গুনের সঙ্গে খারাপ কিছু করতে যায়, কিন্তু নিঙ্গুন তাদের উপর আক্রমণ করে দেয়। তবে এই লোকেরা তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তখনই ফ্যাংশু সেখানে এসে তাদের দুজনকেই মেরে ফেলে এবং নিঙ্গুনকে বাঁচায়। তারপর আমরা জানতে পারি যে শাইয়ের গোপন প্রেমিক আসলে মহারাজ। শাই তাকে বলছিল যে আমি চাই তুমি তাদের দুজনকেই মেরে ফেলো। মহারাজ শাইয়ের কথা মেনে নিচ্ছিল। আসলে প্রধানমন্ত্রী এবং তার মেয়ে শাই মহারাজকে উল্টো পাল্টা বোঝাতে থাকে, যাতে সে ফ্যাংশুকে ভুল ভাবতে শুরু করে এবং তাকে মেরে ফেলে। নিঙ্গুনের জ্ঞান ফিরলে তার মনে পড়ে যে অপহরণকারীরা বলছিল যে ফ্যাংশুর কথায় আমরা তাকে অপহরণ করেছি। ফ্যাংশু বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। তুমি যদি আমাকে ঘৃণাও করো, আমি তোমাকে বাঁচাবো এবং আমার সাথে রাখবো, কারণ তুমি শুধু আমার, আমি তোমাকে ভালোবাসি। নিঙ্গুন বলে, আমি তোমাকে ঘৃণা করি না। যখন তারা আমাকে অপহরণ করেছিল তখন আমার মনে একমাত্র তুমিই ছিলে। আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে। মৃত্যুর আগে আমি শুধু তোমাকেই দেখতে চেয়েছিলাম। সেই সময় আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এই কথা শুনে ফ্যাংশু তাকে কিস করে, কিন্তু নিঙ্গুনকে দেখে আমরা বুঝতে পারি যে সে ফ্যাংশুকে মিথ্যা কথা বলেছে। পরদিন শাই তাদের বাড়িতে আসে, যেখানে সে আবার নিঙ্গুনের উপর রেগে যায় এবং এই রাগে সে তার উপর গরম চা ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে নিঙ্গুনের পুরো মুখ নষ্ট হয়ে যায়। ফ্যাংশু দ্রুত ডাক্তার ডাকে। ডাক্তার বলে যে এটা তেমন গুরুতর কিছু নয়, মলম লাগানোর পর ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন মুখে একটু যন্ত্রণা করবে। নিঙ্গুন বলে, যদি আমার মুখ এখন নষ্ট হয়ে যায় তাহলে কি তুমি আমাকে পছন্দ করবে না? সে বলে যে আমি কখনোই তোমার চেহারা দেখে তোমাকে পছন্দ করিনি, তুমি চিন্তা করো না, সব ক্ষত শীঘ্রই সেরে যাবে। এই বলে সে প্রধানমন্ত্রীর বাড়িতে যায় এবং শাইয়ের উপর গরম পানি ছিটিয়ে দেয়। শাই তাকে চিৎকার করে বলছিল যে তুমি এটা করার সাহস কোথায় পেলে? মহারাজও সেখানে ছিল। সে বলে, চাচা তুমি এসব কি করছো? শাই বলে যে ওই সাধারণ মেয়েটির জন্য তুমি আমার মুখ নষ্ট করে দিয়েছো। ফ্যাংশু শাইকে মেরে ফেলতে চায়। তখন মহারাজ বলে যে চাচা, আমার জন্য হলে ওকে ছেড়ে দাও। সে শাইকে হুমকি দেয় যে এখন থেকে নিঙ্গুনের কাছ থেকে দূরে থাকো, না হলে আমি সত্যি তোমাকে মেরে ফেলবো। নিঙ্গুন দেখে যে ফ্যাংশু এখন বাড়িতে নেই, এই জন্য সে বাড়ি থেকে পালিয়ে যেতে চায়। তখনই ফ্যাংশু চলে আসে, সে তাকে তুলে বাড়িতে নিয়ে আসে। সে বলে, তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? তোমার চেহারা ভালো হয়ে গেলেই আমি তোমাকে বিয়ে করব।
সে বলে তোমাকে বিয়ে করার চেয়ে আমার মরে যাওয়া ভালো। ফ্যাংশু বলে যে আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। এরপরে নিঙ্গুনের চেহারা ভালো হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে হয়ে যাচ্ছিল। তারা দুজনেই বিয়ের জন্য যায়, কিন্তু তখনই মহারাজের আদেশনামা আসে, যেখানে লেখা ছিল যে ফ্যাংশু, তুমি একজন বিশ্বাসঘাতকের মেয়েকে বিয়ে করার চেষ্টা করেছো, যা রাজার চোখে একটি বড় অপরাধ। এই জন্যই তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। জেলে ফ্যাংশুর ব্যক্তিগত সৈনিক তাকে আঘাত করছিল, কারণ সে আগেই প্রধানমন্ত্রীর সাথে জড়িয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে যে আমি আপনাকে প্রতারণা করেছি, প্রধানমন্ত্রীর সঙ্গে জড়িত হয়েছি, আপনার কেমন লাগছে? ফ্যাংশু বলে, যেদিন নিঙ্গুনকে অপহরণ করা হয়েছিল সেদিনই আমি বুঝতে পেরেছি যে তুমি আসলে বিশ্বাসঘাতক। এদিকে রাজা নিঙ্গুনকে তার সাথে দেখা করতে ডেকেছিল। সে তাকে ফ্যাংশুর বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল যে সে তোমার বাবা মাকে মেরে ফেলেছে এবং শাও পরিবারকে গ্রেপ্তার করেছে। একজন দাসী সাইয়ের কাছে এসে তাকে বলে যে নিঙ্গুন রাজার সাথে দেখা করতে গেছে। সাই বলে যে ও জেনারেলকে ফাঁসিয়েছে, এখন আবার আমার স্বামীকেও ফাঁসাতে চাইছে। এতে আমরা জানতে পারি যে রাজা সাইকে বিয়ে করেছে। একটু পর যখন রাজা সেখানে আসে, তখন সাই বলছিল যে আমি নিঙ্গুনকে ছাড়বো না, আমি তাকে মেরে ফেলবো। মহারাজ তখন সাইকে থাপ্পড় মারে। সে বলে যে প্রধানমন্ত্রী আমার পিছনে পড়েছিল, সেই কারণেই আমার তোমাকে বিয়ে করতে হয়েছে, না হলে তোমার মতো মহিলার সাথে আমি কথাও বলতাম না, তুমি নিঙ্গুনের কাছেও যাবে না। আমার মনে হচ্ছে তোমার বোকামির কারণে তুমি আমার পরিকল্পনা নষ্ট করে ফেলবে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ফ্যাংশুকে শাও পরিবার চুরির অভিযোগে মারছিল। তখন নিঙ্গুন সেখানে এসে তাকে বাঁচায়। নিঙ্গুন একবার নয় বরং বহুবার এই কাজ করেছে। ফ্যাংশু সব সময় সমস্যায় পড়তো আর নিঙ্গুন তাকে বাঁচাতে আসতো, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। এখন নিঙ্গুন তাকে ঘৃণা করে। পরদিন রাজা ফ্যাংশুকে নিয়ে আসে এবং সব সৈন্যরা তাকে মারতে আসে। ফ্যাংশু তাদের সকলের সঙ্গে ফাইট করছিল। মহারাজ নিঙ্গুনকে নিয়ে এসেছিল। ফ্যাংশু নিঙ্গুনকে দেখে বলে যে তুমি কি আমাকে এখন এতটাই ঘৃণা করো যে তুমি আমাকে মরতে দেখতে চাও? নিঙ্গুন তাকে আঘাত করে এবং বলে যে তুমি মারা গেলে আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। তখন ফ্যাংশু হাসতে থাকে আর তার লোকেরা তাকে বাঁচাতে আসে। রাজা পালিয়ে যায় এবং কেউ একজন এসে নিঙ্গুনকে তার সাথে করে নিয়ে যায়। ফ্যাংশুর লোকেরা তাকে বাড়িতে নিয়ে আসে, যেখানে ডাক্তার তার চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু এবার সে এতটাই আহত ছিল যে ডাক্তার তার চিকিৎসা করতে পারে না। যে নিঙ্গুনকে ধরে নিয়ে গিয়েছিল আমরা দেখতে পাই এটা ছিল আসলে ইউন। ইউন তাকে বলে যে ফ্যাংশুই আমাকে তোমাকে বাঁচানোর জন্য বলেছিল। নিঙ্গুন ভীষণ অবাক হয়ে যায়। সে বলে এর মানে এই সবকিছু ফ্যাংশুর প্ল্যান ছিল, কারণ সে জানতো যে মহারাজ তাকে মেরে ফেলতে চায়। পরের সিনে প্রধানমন্ত্রী এসে রাজাকে বলে যে জেনারেল মারা গেছে। মহারাজ বলে আমি বিশ্বাস করি না। সে নিজেই দেখতে যায়। সে বলে আমার তো খুশি হওয়া উচিত, কিন্তু আমি খুশি নই। সে আদেশ দেয় যে ফ্যাংশুকে অত্যন্ত সম্মানের সাথে সমাহিত করা হবে। যখন তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়, তখন নিঙ্গুনও দূর থেকে এসব দেখছিল। সে বলে ফ্যাংশু আমার সাথে অন্যায় করেছে, কিন্তু যখন ও মারা যাচ্ছিল তখন আমার খুব খারাপ লেগেছিল। ঠিক তখনই সে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় ইউন ডাক্তারকে হুমকি দেয় এবং এখানে নিয়ে আসে। ডাক্তার বলে যে আমাকে এভাবে ভয় দেখানোর দরকার নেই, আমি এমনিতেই তাকে বাঁচাবো, কারণ জেনারেল তাকে খুব পছন্দ করত। কিছুক্ষণ পর সে বলে যে মনে হচ্ছে তার শরীরে একটি বিষাক্ত পোকা ঢুকে পড়েছে, সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। যখন সে অজ্ঞান ছিল তখন সে ফ্যাংশুকে নিয়ে স্বপ্ন দেখছিল। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, সে ফ্যাংশুকে দেখতে চায়। ইয়ং তাকে বলে যে সে মারা গেছে, তাই দয়া করে আপনি তাকে ভুলে যান। কিন্তু ফ্যাংশুর মৃত্যুর পর সে তাকে আরো বেশি মিস করছিল এবং তার অনেক বেশি রিগ্রেট হচ্ছিল। তখনই সে বুঝতে পারে যে সে চোখে দেখতে পারছে না। ডাক্তার বলে যে এটি একটি বিষাক্ত পোকার কারণে হয়েছে। সে দ্রুত ইউনকে পাহাড় থেকে ওষুধি আনতে বলে। নিঙ্গুন যখন একা ছিল তখন ফ্যাংশু তার যত্ন নিতে আসে। তখন আমরা জানতে পারি যে ফ্যাংশু বেঁচে আছে। নিঙ্গুন জিজ্ঞেস করে তুমি কে এবং ইউন কোথায়? সে কিছুই বলছিল না। নিঙ্গুন বলে আমি বুঝতে পেরেছি, তুমি বোবা। তারপর থেকে সবকিছু এভাবেই চলছিল। ফ্যাংশু নিঙ্গুনের যত্ন নিত আর নিঙ্গুন তার সাথে এভাবে কথা বলতো। কয়েকদিন পর ডাক্তার তার শরীর থেকে বিষাক্ত পোকাটি বের করে দেয়, যার ফলে তার চোখ স্বাভাবিক হয়ে যায়। সে জিজ্ঞেস করে যে ছেলেটি আমার দেখাশোনা করতে এসেছিল সে কোথায় গেল? ইউন এই বিষয় কিছুই জানতো না। ডাক্তার বলে যে ছেলেটি পাহাড়ে ঘুরে বেড়াতে এসেছিল, এখন চলে গেছে। এই কথা শুনে নিঙ্গুনের অনেক খারাপ লাগে। সে বাইরের পরিবেশটা দেখতে গিয়েছিল, যেখানে তার সঙ্গে ফ্যাংশুর দেখা হয়ে যায়। সে তার দিকে তাকিয়ে বলে যে আমি জানতাম তুমি বেঁচে আছো, আর আমি এটাও জানতাম যে যখন আমার চোখ খারাপ ছিল তখন তুমি আমার যত্ন নিতে আসতে। কিন্তু তারপর সে তার সাদা চুল দেখে বলে তুমি কি এখনো অসুস্থ, যার কারণে তোমার চুল এরকম হয়ে গেছে? ফ্যাংশু বলে যে যখন মহারাজ আমার উপর আক্রমণ করেছিল
তখন আমি অনেক আহত হয়ে গিয়েছিলাম এবং চিকিৎসার সময় আমার চুল সাদা হয়ে গিয়েছে। তারপর সে তাকে বাড়িতে ফিরিয়ে আনে, যেখানে সে তাকে ওষুধ লাগিয়ে দেয়। সে জিজ্ঞাসা করে যে তুমি কবে আঘাত পেয়েছো, কারণ এগুলো আঘাত সব অনেক পুরনো দেখাচ্ছে। সে বলে যে তুমি এমন নাটক বন্ধ করো যেন তুমি কিছুই জানো না। তুমিই তো সেই আদেশ দিয়েছিলে যার কারণে আমার এই অবস্থা হয়েছে। নিংমুন ভীষণ অবাক হয়ে যায় যে আমি তো এরকম কিছুই করিনি। সে বেরিয়ে এসে ইউনকে জিজ্ঞাসা করে যে এসব কি। ইউন বলে যে শাও পরিবারের কাছ থেকে যতদূর শুনেছি, আমি কেবল এতটুকুই জানি যে আপনি বলেছিলেন যে সে মানচিত্র চুরি করেছে এবং সে এখানে শাও পরিবারের সামরিক কৌশল চুরি করতে এসেছে। তারপর তাকে গুপ্তচর উপাধি দেওয়া হয় এবং কারাগারের ভেতরে অত্যাচার করা হয়। সে বলে যে আমি তো এমন কোনো নির্দেশ দেইনি। আমি কেবল জানি যে আমি যেদিন ফ্যাংশুর সাথে পালিয়ে যেতে যাচ্ছিলাম সেদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং 1 মাস পর আমার জ্ঞান ফিরে আসে। তারপর সে বলে যে ওই দাস চুসু, আমার মনে হয় সে নিশ্চয়ই কিছু একটা করেছে। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে গুপ্তচর উপাধি পাওয়ার পর ফ্যাংশু 1 মাস কারাগারে ছিল এবং তারপর তার ব্যক্তিগত সৈনিক এসে তাকে বাঁচায়। যখন সে রাজধানীতে আসে তখন প্রধানমন্ত্রী শাও পরিবারের বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন প্রমাণ দেখাচ্ছিল আর রাজাকে বলছিল যে সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় এবং আপনার সিংহাসন দখল করতে চায়। আমরা সবাই জানি শাও পরিবার কতটা শক্তিশালী, তাই আমি জানতাম তারা তাদের ক্ষমতার ভুল সুযোগ নেবে। সমস্ত প্রমাণ দেখার পর মহারাজ বলে, চাচা, আমি চাই আপনি এই বিষয়টি পরিচালনা করুন। এই কথা শুনে ফ্যাংশু শাও পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যায়। বর্তমানে নিমুন আর ফ্যাংশু সেই চাকর চুসুকে খুঁজে পায় এবং তাকে একটি গুহায় নিয়ে আসে, যেখানে তারা তাকে জিজ্ঞাসা করছিল যে ওই সময় কি ঘটেছিল। সে বলে, যেদিন তুমি এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলে, জেনারেল শাও এই বিষয় সম্পর্কে জেনে ফেলেছিল। জেনারেল শাও চাইনি যে তার মেয়ে ফ্যাংশুর মতো দুর্বল ছেলের সঙ্গে পালিয়ে যাক, এজন্যই তারা তাকে অজ্ঞান করে দেয়। চুসু বলে যে আমি তার উপর এমন অজ্ঞানের ঔষধ দিয়েছি যে সে 1 মাস উঠতে পারবে না। জেনারেল শাও তখন ফ্যাংশুকে মিথ্যা বলার অভিযোগে এনে জেলে ঢোকায়। তারপর সে বলে যে নিমুন কোনো নির্দেশ দেয়নি, বরং সেই নিমুনের নামে তাকে জেলে আঘাত করার সমস্ত নির্দেশ দিয়েছিল। এর কথা শুনে দুজনেই চুসুর উপর রেগে যায়। এরপরে দুজনের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। নিমুন বুঝতে পারে যে কোথাও না কোথাও তার বাবা মায়েরও দোষ আছে। ফ্যাংশু তখন তার কাছে ক্ষমা চায় যে সেই ভুল বোঝাবুঝির কারণেই আমি ভেবেছিলাম তুমি এই সব কিছু করেছো। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, কারণ এর জন্য আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নিমুন তাকে ক্ষমা করে দেয়। তারপর ফ্যাংশু নিমুনকে প্রধানমন্ত্রী সম্পর্কে বলছিল যে সেই শাও পরিবারকে ফাঁদে ফেলেছিল। প্রাসাদে কেউ একজন এসে প্রধানমন্ত্রীর ব্যাপারে সব সত্যি মহারাজকে জানিয়ে দেয়। মহারাজ ভীষণ রেগে যায় এবং বলে যে সে আমার সুযোগ নিয়েছে এবং এখনো আমাকে তার কথায় চলতে বলছে। তারপর আমরা সেই ব্যক্তির মুখ দেখতে পাই যে ফ্যাংশুর সৈনিক ছিল। যাই হোক, এই ব্যক্তি ফ্যাংশুর পক্ষেও ছিল না, প্রধানমন্ত্রীর পক্ষেও ছিল না। কেবলমাত্র নিজের মতো করে সত্যকে সমর্থন করছিল। প্রধানমন্ত্রীর সব অপকর্ম ফাঁস হওয়ার পর সে বাড়ি ঘর ছেড়ে বনে চলে আসে, যেখানে নিমুন আর ফ্যাংশুর সঙ্গে তার দেখা হয়ে যায়। সে বলে যে ফ্যাংশু, তুমি এখনো বেঁচে আছো। ফ্যাংশু তাকে জিজ্ঞাসা করতে চাইছিল কিছু, কিন্তু তখনই কিছু আক্রমণকারীরা এসে তাকে মেরে ফেলে। হয়তো প্রধানমন্ত্রী আরো কাউকে রাগিয়ে দিয়েছিল, তারাই কোনো গুপ্তচর পাঠিয়ে তাকে মেরে ফেলেছে। ফ্যাংশু নিমুনকে বলে যে আমার মনে হয় রাজা জানতে পেরে গেছে যে আমি এখনো বেঁচে আছি। আমাদের রাজধানীতে ফিরে যেতে হবে, যেহেতু এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। তাই এরা ভীষণ রোমান্টিক হয়ে যায়। প্রাসাদে রাজা শাইয়ের উপর খুব রেগে যায় যে আমি কেবল নামেই রাজা, আসল শাসন তো তোমার আর তোমার বাবার। তোমরা দুজন বাবা আর মেয়ে আমাকে বোকা বানিয়েছো। তোমার বাবা মারা গেছে, এবার পালা তোমার। সে সেখানে একটা চাকু রেখে চলে যায়। মহারাজ চলে যাওয়ার পর শাই আত্মহত্যা করে। রাজধানীতে যাওয়ার পর ফ্যাংশু খুব ধুমধামের সাথে নিমুনকে বিয়ে করছিল। যখন মহারাজ এই বিষয় জানতে পারে তখন সে নিজেই তাকে গ্রেপ্তার করতে চলে আসে, তবে সে তাকে কোনো শাস্তি দেয় না। এরপরে মহারাজ খুব একা পড়ে যায় এবং সে বলে যে আমি একজন রাজা এবং একাকিত্ব একজন রাজার জীবনে লেখা থাকে। তার মনে আছে যে তার বাবা মা মারা যাওয়ার পর ফ্যাংশু তাকে রাজনীতি এবং যুদ্ধ সম্পর্কে শিক্ষা দিয়েছিল। যেদিন তাকে রাজা ঘোষণা করা হয়, ফ্যাংশু তাকে বলে যে এখন থেকে তুমি একজন রাজা, যাই ঘটুক না কেন কারোর সামনে মাথা নত করবে না। এইসব মনে পড়ার পর সে আবার তার সঙ্গে দেখা করতে যায়। ফ্যাংশু তাকে বলে যে মনে হচ্ছে তুমি সবকিছু বুঝতে পেরেছো। তুমি জানো কেন প্রধানমন্ত্রী তোমাকে ব্যবহার করতে পেরেছিল? কারণ তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। তখন তুমি সহজেই রেগে যেতে। তুমি তোমার নিজের ক্ষমতা নিয়ে নিজেই সন্দেহ করেছিলে এবং আমাকে মারার চেষ্টা করেছিলে।
মহারাজ কিছু বলতে যায়, তবে ফ্যাংশু বলে যে আমার মিলিটারি শক্তির প্রয়োজন নেই, আমি শুধু নিঙ্গুনের সাথে শান্তিতে আমার জীবন কাটাতে চাই। মহারাজ বলে, চাচা, আপনি কি সত্যি একটা মেয়ের জন্য সবকিছু ছেড়ে দিতে চান? আপনি যদি চান তাহলে রাজ্যের সাধারণ কাজও করতে পারেন। কিন্তু তবুও ফ্যাংশু রাজি হয় না। মহারাজ বলে যে যদি এটা আপনার সিদ্ধান্ত হয় তাহলে ঠিক আছে। পরে ফ্যাংশু আর নিঙ্গুন রাজধানী ছেড়ে চলে যাচ্ছিল। নিঙ্গুন ফ্যাংশুকে বলে যে তুমি তোমার টাকা, ক্ষমতা, পদ সবকিছু আমার জন্য ছেড়ে দিয়েছো, আমার মনে হয় তুমি পরে রিগ্রেট করবে। ফ্যাংশু বলে যে যেদিন আমরা পালিয়ে যেতে চেয়েছিলাম সেদিন তো আমরা এমনটাই পরিকল্পনা করেছিলাম যে আমরা পাহাড়ে সহজ সরল জীবনযাপন করব এবং একে অপরের সাথে সুখে থাকব। নিঙ্গুন বলে যে এখন আমার মনে হচ্ছে আমরা সেই পরিকল্পনাটাই বাস্তবায়ন করতে যাচ্ছি। এরপর দেখা যায় তারা একটি নদীর ধারে বসবাস শুরু করেছিল, যেখানে ফ্যাংশু পিঠা দেখে বলে যে এখন থেকে আমাকে প্রতিদিন এটাই খেতে হবে, কারণ নিঙ্গুন এই পিঠা ছাড়া আর কিছুই রান্না করতে পারে না। আর এই দুষ্টু মিষ্টির মধ্যেই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও।